বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার যে সকল প্রিয় শিক্ষার্থী আমার সাথে আজকের এই ক্লাসে যোগদান করেছো, সবাইকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের কোর্সের ব্যাপারে আমরা জানি, আমাদের এটা নিউক্লিয়ার ফিজিক্স এবং এর কোর্স কোড 232709। আজকে আমাদের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস। আমাদের প্রথম অধ্যায়ের এটা তৃতীয় ক্লাস, বেসিক প্রপার্টিজ অফ নিউক্লিয়। আমি এই চ্যাপ্টারের উপর আলোচনা হবে। এটার যে অংশটা বাকি ছিল সেই অংশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের আলোচনা যারা শুনেছো তারা তো জানোই, আগে আমাদের যে অংশগুলো চলে গেছে তারপরে ধারাবাহিকভাবে আসছে হলো প্যাকিং ফ্র্যাকশন, বা এটাকে বলা হয় প্যাকিং ভগ্নাংশ। কোনো মৌলের পারমাণবিক ভর, যেটা ক্যাপিটাল এম ব্র্যাকেটে এ জেড, এ হচ্ছে অ্যাটমিক নাম্বার আর জেড হচ্ছে মাস নাম্বার, জেড হচ্ছে মাস নাম্বার, এ হচ্ছে মাস নাম্বার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, ও ভর সংখ্যা এ এর পার্থক্য হলো ভর ঘাটতি ডেল্টা এম বা মাস ডিফেক্ট। দ্যাট ইজ ডেল্টা এম ইজ ইকুয়াল টু এম মাইনাস এ। এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। এক্সাম্পল এখানে আছে, যেমন হিলিয়াম পরমাণুর পারমাণবিক ভর 4.002603 AMU আর ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে দেখা যাচ্ছে যে পারমাণবিক ভর সংখ্যা থেকে কিছুটা বেশি, অর্থাৎ ভর ঘাটতি। এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের ভর ঘাটতি আসে প্লাস 0.002603 AMU। আবার আর্সেনাইড 75 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 74.921597 AMU, যা ভর সংখ্যা 75 থেকে কিছুটা কম, অর্থাৎ ভর ঘাটতি 0.07840 AMU। তার মানে হচ্ছে যে ভর ঘাটতি ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। এই ভর ঘাটতিকে ভর সংখ্যা দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে বলা হয় প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং ভগ্নাংশ। অর্থাৎ ভর ঘাটতি মাস নাম্বার মানে পার নিউক্লিয়ন, এটাকে বলা হচ্ছে হলো ভর ঘাটতি। আর যারা শুনছো প্রত্যেকেই তোমাদের মাইক্রোফোন বন্ধ রাখার জন্য আমি অনুরোধ করছি, না হলে নয়েজ আসবে, ফলে আমাদের ক্লাসটা ফ্রুটফুল হবে না। এই যে এভরিবডি সুইচ অফ ইউর মাইক্রোফোন, ক্যামেরা অন করে মাইক্রোফোন বন্ধ রাখো। তাহলে আমরা বললাম যে এই ভর ঘাটতিকে ভর সংখ্যা দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে প্যাকিং ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন বলা হয়। এটাকে এফ দ্বারা সূচিত করা হয়। এফ ইজ ইকুয়াল টু ডেল্টা এম বাই এ। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। আর ডেল্টা এম হচ্ছে, এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে এম মাইনাস এ বাই এ, দ্যাট ইজ আমরা যদি এখানে ইকুয়েশন করি তাহলে হবে এম বাই এ মাইনাস এ বাই এ, অর্থাৎ এম বাই এ মাইনাস এ বাই এ হচ্ছে 1। দ্যাট ইজ এখন এ মাইনাস 1 নিচে, দ্যাট ইজ আমরা যদি এফ দ্বারা গুণ করে ফেলি এই পাশে নিয়ে, তাহলে আমাদের যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে এম সমান সমান এ ইন্টু 1 প্লাস এফ। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। প্যাকিং ভগ্নাংশ ভর সংখ্যার সাথে পরিবর্তিত হয়, যা নিচে চিত্রে দেখানো হয়েছে। এখানে আমাদের একটা চিত্র আছে, এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাস নাম্বার 0, 20, 40, 60, 80, 100, 120, 140, 60 এইভাবে 240 পর্যন্ত আছে। আর প্যাকিং ফ্র্যাকশন দেখা যাচ্ছে এখানে 0, 20, 40, 60, -20। এবং সবচেয়ে বড় বিষয় হলো যেটা, যে প্যাকিং ফ্র্যাকশন প্লাসও হয় আবার মাইনাস হয়, কারণ আমরা একটু আগে দেখেছি যে ভর ঘাটতি যেমন প্লাস হয়, ভর ঘাটতি আবার মাইনাস হয়। আর যেহেতু ভর ঘাটতিকে ভর সংখ্যা দ্বারা ভাগ করলে প্যাকিং ফ্র্যাকশন পাওয়া যায়, সেহেতু ভর ঘাটতি প্লাস মাইনাস হলে প্যাকিং ফ্র্যাকশনও প্লাস মাইনাস হবে। তাহলে এই প্যাকিং ফ্র্যাকশন সম্পর্কে লেখচিত্র থেকে যা আমরা যা পাই সে বিষয়টা এখানে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে প্যাকিং ভগ্নাংশ হালকা মৌলের জন্য ধনাত্মক, যা এর মান বাড়তে থাকলে ক্রমশ কমতে থাকে। এই যে আমরা এই যে দেখতেছি যে 0, 20, 40 এদের জন্য প্লাস, এবং এর মান বাড়তেছে আর এটা আস্তে আস্তে ক্রমশই কমতেছে। 2 নম্বর যেটা, যে এর মান 20 থেকে এর ঋণাত্মক মান শুরু হয়ে যায়, অর্থাৎ
এই যে এ এর মান যখন 20 আসলো, এই যে 20, আমরা এটা এত এক্সাক্টলি এখানে আঁকতে পারি নাই। এ এর মান 20 থেকে এই ঋণাত্মক মান শুরু হয়ে যায়। এ 60 এর জন্য এই মান সবচেয়ে কম। এ এর মান 60 হলে ব্রেকিং ফ্র্যাকশন এর মান সবচেয়ে কম হয়। তারপর আবার এর মান বাড়তে থাকে এবং এর মান 180 থেকে এর মান আবার ধনাত্মক হতে শুরু করে। অতএব দেখা যায় এ এর মান যদি বাড়লে বিই বাইন্ডিং এনার্জি পার এনার্জি বাড়ে, কিন্তু এফ কমে। আমরা প্রথমে আগের ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখছি যে এ এর মান প্রথম দিকে মানে হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি এ বাড়ে তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বৃদ্ধি পায়। কিন্তু এইখানে আমরা দেখলাম যে যদি এ বাড়ে তাহলে প্যাকিং ফ্র্যাকশন আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য এই দুইটি গ্রাফ পরস্পর পরিপূরক, মানে একটা আরেকটার পরিপূরক। নেক্সট টপিক হচ্ছে, আমাদের পরের টপিকটা হচ্ছে তরল ফুটা মডেল। আমাদের তরল ফুটা মডেলের পরে নিউক্লিয়ার ফোর্স আছে। আমরা একটু দেখি আমাদের সাথে কারা কারা আছে। যারা আছে, হ্যাঁ, ভেরি গুড, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাসনিম, তাবাসসুম একজন, আরেকজন হচ্ছে রিফা, তানিয়া, and another one is দিবা, রকিব, আরো যারা আছে এখানে। আর কে আছে? অনেকগুলা সংখ্যা দিয়ে নাম জানি না। নুসরাত, ফারহানা, আরিফ, আরো যারা আছে সবাইকেই সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম। যারা আসছো অনেকেই আছে আমাদের এখানে। তো সবাই যদি ক্যামেরা অন করো তো সবাইকে আমরা একটু একটু করে দেখাতে পারবো। আর তোমরা একটু ক্যামেরা অন করো আর মাইক্রোফোনটা বন্ধ রাখো। তরল ফুটা মডেল বা লিকুইড ড্রপ মডেল বলা হয়। নিউক্লিয়াসটা কেমন সাইজের হবে? এটা কি স্কোয়ার হবে, রেক্টেঙ্গুলার হবে, নাকি ত্রিভুজাকৃতির হবে, নাকি গোলাকার হবে? এগুলো নিয়ে একসময় বিজ্ঞানীরা খুব ভেবে 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 অনেকগুলো মডেল দাঁড় করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যে মডেলটা এসেছে সেটি হচ্ছে তরল ফুটা মডেল। মানে তরলকে ফুটা ফুটা আকারে রাখলে তরল যেমন গোলকের মতো করে আস্তে আস্তে বড় হয় এবং আরো বেশি তরল দিতে থাকলে একসময় এটা ভেঙে যায়। এটার সাথে নিউক্লিয়াসের মডেলের একটা সাদৃশ্য আছে। একেবারে প্রথম দিককার ভাবনা এটা। সেই জন্য প্রথম দিকের যে মডেল নিউক্লিয়াসকে মনে করা হতো সেটা হচ্ছে তরল ফুটা মডেল। তা আমাদের এখানের আজকের সিলেবাসে এই তরল ফুটা মডেল নিয়ে আমরা একটু আলোচনা করব। একটি তরলের ফুটার সাথে নিউক্লিয়াসের বেশ কিছু ভৌত গুণগত সাদৃশ্য বিদ্যমান। এই সাদৃশ্য লক্ষ্য করে নিলস বোর নিউক্লিয়াসের তরল ফুটা মডেল প্রস্তাব করেন। তরলের ফুটার সাথে মিল আছে বলে এই মডেলের নাম রাখেন তরল ফুটা মডেল। প্রকৃতিতে যে কোনো সিস্টেম সর্বনিম্ন স্থৈতিক অবস্থানে যেতে চায়, এই জন্য তরল ফুটার পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হওয়া দরকার। আর তাই তরলের ফুটা গোলাকার হয়ে থাকে। এই জন্য নিউক্লিয়াসের আকৃতিও গোলাকার হয়ে থাকে। যেহেতু নিউক্লিয়াসের আকৃতি গোলাকার হয়ে থাকে, সর্বনিম্ন স্থৈতিক অবস্থায় আসার জন্য ঠিক যেমনি ভাবে তরল সর্বনিম্ন স্থৈতিক অবস্থায় আসার জন্য গোলাকার ধারণ করে থাকে, সেই জন্য নিউক্লিয়াসের মডেলকে তরল ফুটা মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। নেক্সট, তারপরে কি আছে? একটি তরলের ফুটার সাথে নিউক্লিয়াসের যে সাদৃশ্যগুলি আছে, আমরা কিন্তু আজকে আরো একটা ক্লাস নিব ইনশাল্লাহ। কতগুলো অণুর সমন্বয়ে যেমন কোন তরল পদার্থের একটি বিন্দু গঠিত হয়, ঠিক তেমনি প্রোটন এবং নিউট্রন সমূহ একত্রিত হয়ে একটি নিউক্লিয়াস গঠিত। আমরা কেন এটাকে তরল ফুটা মডেল বলা হয়েছে সেটার সাথে সাদৃশ্য খুঁজতে যে এই পয়েন্টগুলা বের হয়ে আসছে। তরল পদার্থের একটি বিন্দুতে পাশাপাশি অণুসমূহের মধ্যে আকর্ষণ বল বিদ্যমান, ঠিক তেমনি নিউক্লিয়াসের কণাগুলির মধ্যেও অল্প পরিসর বিশিষ্ট নিউক্লিয় বল বিদ্যমান। 3, খুব হালকা নিউক্লিয়াস, দ্যাট ইজ যাদের অ্যাটমিক নাম্বার 10-এর কম বিবেচনা না করলে সকল নিউক্লিয়াসের ঘনত্ব সমান, ঠিক যেমন কোনো বিশেষ তরল পদার্থের ছোট বড় সকল ফুটার ঘনত্ব সমান। মানে আমরা এখানে যে কথা বলা হয়েছে যে যাদের অ্যাটমিক নাম্বার খুব কম, দ্যাট ইজ লেস দেন 10, তারা না, তারা ছাড়া বাকিগুলা যারা আছে সেই সকল নিউক্লিয়াসের ঘনত্ব সবগুলোর জন্য অলমোস্ট সেম। ঠিক যেমন তরলের ফুটা ছোট হলেও তার ঘনত্ব যা হবে, বড় হলেও তার ঘনত্ব তাই হবে। চার, তরলের বাষ্পীভবনের সুপ্ত তাপের অনুরূপ নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়নে গড় বন্ধন শক্তি মোটামুটি ধ্রুবক। তরলের ক্ষেত্রে বাষ্পীভবনের সুপ্ত তাপ যেমন ধ্রুবক, নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রতি নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি অলমোস্ট কনস্ট্যান্ট। আমরা যদিও বলেছিলাম যে 56 পর থেকে যদি কুলম্ব ফোর্স না থাকে তাহলে এটা কনস্ট্যান্ট হবে। এটা তরল ফুটা মডেলের সাথে সাদৃশ্য খুঁজতে যায়, এটাকে মোটামুটি কনস্ট্যান্ট ধরে বলা হয়েছে যে হ্যাঁ এটা একটা সাদৃশ্য।
তরলের বাষ্পীভবনের সাদৃশ্য অস্থিতিশীল নিউক্লিয়াসে তেজস্ক্রিয় অবক্ষয় ধর্ম বিদ্যমান। একটি তরল ফুটার অণুসমূহের অভ্যন্তরীণ তাপীয় কম্পনের সাদৃশ্য নিউক্লিয়াসের শক্তি লক্ষ্য করা যায়। একটি তরলের একাধিক ফুটা পরস্পরের খুব কাছাকাছি নিয়ে এলে এদের ঘনীভবনের ফলে বড় আকারের ফুটার সৃষ্টি হয়। অনুরূপভাবে একটি নিউক্লিয়ন বা একটি নিউক্লিয় কণিকা লক্ষ্য নিউক্লিয়াসে আপতিত হলে কণিকাটি বিশোষণের মাধ্যমে একটি যৌগিক নিউক্লিয়াসের সৃষ্টি করে। এগুলো হচ্ছে তরল ফুটা মডেলের সাথে নিউক্লিয়াসের মডেলে যে সাদৃশ্য খোঁজার চেষ্টা করা হচ্ছে, যে কি কারণে তরল ফুটা মডেল ধরা হয়েছে। নেক্সট এখন আমরা পড়বো নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে নিউক্লিয়ার ফিজিক্স যারা অধ্যয়ন করে তাদের জন্য, কারণ এটা অনেক দিন, দীর্ঘদিন পর্যন্ত এটা নিয়ে বিজ্ঞানীরা খুব 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 চিন্তা ভাবনা করে কোনো সলিউশন পাচ্ছিলেন না। কারণ হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে 1911 সালে, বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে। আর তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়েছে 1896 সালে, এবং প্রত্যেকটা কণা যারা যারা আবিষ্কার করেছেন এগুলোর একটা সাল আছে। এখন প্রোটন যখন আবিষ্কার হলো, প্রোটন আবিষ্কার হওয়ার পরে মানুষ জানতে পারলো যে প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে। তখন প্রশ্ন আসলো নিউক্লিয়াস আবিষ্কারের পরে, যে প্রোটন যদি প্রোটনকে বিকর্ষণ করে আর নিউট্রন নিউট্রাল চার্জ নাই, সেটা প্রথম দিনই বলা হয়েছে, প্রোটনের পরিচয় দেওয়া হয়েছে, নিউট্রনের পরিচয় দেওয়া হয়েছে, তাহলে নিউক্লিয়াসের আকারও বলা হয়েছে অনেক ছোট। তাহলে এত ছোট জায়গার মধ্যে প্রোটন যে থাকে তারা তো পরস্পরকে বিকর্ষণ করার ফলে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা। তাহলে এই নিউক্লিয়াস একসাথে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন দ্যাট ইজ চার্জ পার্টিকেল প্রোটন, নিউট্রনের কথা যদি বাধা দেওয়া হয়, তাহলে এত অল্প জায়গায় প্রোটন থাকে কিভাবে? কারণ প্রোটন প্রোটন তো বিকর্ষণ করে শেষ হয়ে যাওয়ার পর। বিজ্ঞানীরা দীর্ঘদিন এই প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত 1935 সালে জাপানের বিজ্ঞানী ইউকাওয়া 1935 সালে এই নিউক্লিয়ার ফোর্সের মেজন থিওরি তিনি আবিষ্কার করতে সক্ষম হন, এবং মেজন থিওরি অনুসারে এই নিউক্লিয়ার ফোর্সকে ব্যাখ্যা করা যায়। আমরা একটু পরে আমাদের হয়তো নিউক্লিয়ার ফোর্স আরেকটা চ্যাপ্টার থাকতে পারে, সেখানে অথবা ফোর্থ ইয়ারে অথবা মাস্টার্সে নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তো এইখানে আমি অল্প করে বলে দিচ্ছি নিউক্লিয়ার ফোর্সটা কি। নিউক্লিয়াসের ভিতরে একটু মন দিয়ে শুনতে হবে, প্রোটন এবং নিউট্রন সমূহ এক প্রকার বলের সাহায্যে সংঘবদ্ধ থাকে। এই বলকে নিউক্লিয় বল বলে। সোজা ভাষায় নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে, there is an attractive force between the nucleon within the nucleus, and that attractive force is known as the nuclear force। এবং এই বলের ধরন তড়িৎ বল এবং মহাকর্ষ বল থেকে সম্পূর্ণ আলাদা। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই বলের উদ্ভব হয়। প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন নিউট্রন ক্রিয়া প্রতিক্রিয়ার বল পাল্লার দিক দিয়ে অভিন্ন। উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির নিউক্লিয়াসকে সংঘবদ্ধ রাখবার জন্য বেশি সংখ্যক নিউট্রন থাকে। এখানে যে দুই লাইন আমি পড়লাম, সেটা হচ্ছে প্রোটন প্রোটনের মধ্যেও আকর্ষণ বল ক্রিয়াশীল আছে, প্রোটন নিউট্রনের মধ্যেও এই অ্যাট্রাকটিভ ফোর্সটা ক্রিয়াশীল আছে, ইভেন নিউট্রন নিউট্রনের মধ্যেও এই ফোর্স আছে। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যারা আছে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জিত নাকি অচার্জিত সেটা নির্ভর করতেছে না। প্রোটন প্রোটনকে আকর্ষণ করতেছে, প্রোটন নিউট্রনকে আকর্ষণ করতেছে, আবার নিউট্রন নিউট্রনকেও আকর্ষণ করতেছে। অর্থাৎ চার্জের উপরে নিউক্লিয়ার বল নির্ভর করে না, এবং এই আকর্ষণ করবার জন্য তাদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্সের দরকার হয়। সেই জন্য আমরা বলে থাকি নিউক্লিয়ার ফোর্স অনেক অনেক বেশি স্ট্রং, কিন্তু এটার রেঞ্জ খুব ছোট, শর্ট রেঞ্জ স্ট্রং ফোর্স। আর একটা কথা বলা আছে, সেটা আমরা বিটা পার্টিকেল যখন আমরা কে জানি রেইজ হ্যান্ড, এটার অর্থ আমি বুঝতেছি না। পাল্লার দিক থেকে উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির নিউক্লিয়াসকে সংঘবদ্ধ রাখার জন্য বেশি সংখ্যক নিউট্রন প্রয়োজন। এটা বিটা পার্টিকেলের একটা অধ্যায় আছে, যখন আমরা এটা পড়বো তখন আমরা দেখব। দ্যাট ইজ আমরা ফাইনালি যে কথা বললাম সেটা হচ্ছে কুলম্ব ফোর্স। চার্জ আছে বলে যে বল ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করে, এই বলকে কুলম্ব ফোর্স বলা হয়, কারণ এটা বিজ্ঞানী কুলম্ব আবিষ্কার করছেন। তাহলে ভেঙে যাওয়ার কথা, এবং কুলম্ব ফোর্সের রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সের চেয়ে অনেকখানি বেশি। আর বিজ্ঞানী ইউকাওয়া যেটা বলছেন, সেটা বলছেন যে প্রোটন প্রোটনকে আকর্ষণ করে, কিন্তু কখন? যখন তাদের মধ্যে ডিস্টেন্স অনেক কম হয়, অর্থাৎ প্রায় 10⁻⁻15 মিটার বা ফার্মি রেঞ্জে যখন ওদের দূরত্ব চলে আসে, তখন তাদের মধ্যে এক ধরনের অত্যন্ত শক্তিশালী অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়া করে, এবং এই অ্যাট্রাকটিভ ফোর্সকে বলা হয় শর্ট রেঞ্জ স্ট্রং ফোর্স। আমরা পরে যাই।
নিউক্লিয়ার বলের বৈশিষ্ট্য দেখো, এখানে একটু আগে আমরা যেটা বলেছিলাম যে দূরত্বটা কত হবে, এখানে বলা আছে এই বলের পাল্লা অতি ক্ষুদ্র, অর্থাৎ এই বলের পাল্লা 2.2 ইন্টু 10⁻⁻15 মিটার, যেটা আমি বলছিলাম যে ফার্মি রেঞ্জে 10⁻⁻15 হলে এটাকে ফার্মি বলা হয়। এই পাল্লার মধ্যে এই বল খুবই শক্তিশালী। এই বল নিউক্লিয়াসের মোট আইসোস্পিন টি এর উপরে নির্ভর করে। নিউক্লিয়াসের স্পিন আছে, এগুলা সম্পর্কে পরের অধ্যায়ে বলো আলোচনা হবে। এই বল চার্জ নিরপেক্ষ, আমরা বলেছিলাম যে চার্জের উপরে এই বল নির্ভর করে না। এই বল একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষী বল হিসেবে কাজ করে। অর্থাৎ এই বলের মধ্যে আবার আকর্ষণ বিকর্ষণ দুইটা আছে, যেটা আমরা প্রত্যেক বলের ক্ষেত্রে এই নেচারটা দেখি। আন্তঃআণবিক বলের মধ্যেও আমরা দেখি যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তারা আকর্ষণ করে, আবার দূরত্বের মান যদি খুবই কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে আবার এক ধরনের বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়। এই নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রেও তাই, তারা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষণ করে, কিন্তু দূরত্ব যদি আরো কমায়, একেবারে খুব কমিয়ে নিয়ে আসা হয়, তখন তাদের মধ্যে আবার বিকর্ষণ বলও ক্রিয়াশীল হয়ে থাকে। আচ্ছা, এই বল একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষী বল হিসেবে কাজ করে এবং এই রেঞ্জটা হচ্ছে 6 × 10⁻⁻15 মিটার। এর কম দূরত্বে, যদি এর চেয়ে কম হয়ে যায় দূরত্ব, তাহলে এই দল আবার বিকর্ষণধর্মী বা বিকর্ষণ করতে দেখা যায়। এবং এই বিকর্ষক বল যদি না থাকতো তাহলে নিউক্লিয়ার বলের সম্পৃক্ততার ধর্ম থাকতো না। এখন সম্পৃক্ততার ধর্ম নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব, স্যাচুরেশন প্রপার্টিজ অফ নিউক্লিয়ার ফোর্স। এই বল টেন্সর বল, অর্থাৎ এই বল দুটি নিউক্লিয়াসের মধ্যে সংযোজকারী সরল রেখার সাথে তাদের ঘূর্ণন অক্ষের দিকের উপর নির্ভর করে। টেন্সর ফোর্সের ক্যারেক্টার হচ্ছে যে এই বল সংযোগ সরলরেখার উপরে ক্রিয়াশীল, সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়াশীল হবে, সাথে সাথে তাদের ঘূর্ণন অক্ষের দিকের উপরও নির্ভর করে। তারা যদি ঘুরে তাহলে তাদের ঘূর্ণন অক্ষ উপরেও এই ফোর্স ডিপেন্ডস করে। নাম্বার 6, নিউক্লিয়াসের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সব নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় সমান এবং একে বলে ঘনত্বের সম্পৃক্তি। অলমোস্ট আমরা বলেছিলাম যাদের পারমাণবিক সংখ্যা 10-এর কম, সেইগুলা বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে ঘনত্বের প্রায় সমান, তার মানে ঘনত্বের একটা সম্পৃক্তি আছে। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, যা সব নিউক্লিয়াসের জন্য প্রায় সমান এবং একে বলা হয় বন্ধন শক্তির সম্পৃক্তি, স্যাচুরেশন অফ বাইন্ডিং এনার্জি। এই দুটি সম্পৃক্ততার কারণে নিউক্লিয়ার বলকে আদান প্রদান ধরনের বল বলা হয় এবং এটাকে বলা হয় এক্সচেঞ্জ ফোর্স। অর্থাৎ যখন দুটি বস্তুর মধ্যে বল ক্রিয়াশীল থাকে তখন বুঝতে হবে যে এই দুটো বস্তুর মধ্যে কিছু না কিছু আদান প্রদান হচ্ছে। যেমন আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে যে কণা আদান প্রদান হয় তার নাম হচ্ছে, ভুলে গেছি, কুলম্ব ফোর্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফোটন, আর নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে যেটা আদান প্রদান হয় সেটা হচ্ছে মেজন। অনেক জাতের মেজন আছে। ও গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে গ্র্যাভিটন, অর্থাৎ কোনো কণা এক্সচেঞ্জ হয়, একটা থেকে আরেকটার মধ্যে দেওয়া নেওয়া হয়, and that type of force is known as the exchange force. এখন আসো নিউক্লিয়ার বলের সম্পৃক্তি, দ্যাট ইজ স্যাচুরেশন প্রপার্টি অফ নিউক্লিয়ার ফোর্স। নাম্বার অফ নিউক্লিয়াস উইথ হুইচ এ নিউক্লিয়ন ক্যান ইন্টারঅ্যাক্ট ইজ লিমিটেড। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যারা আছে তারা অন্য আর কয়টা নিউক্লিয়নের সাথে আকর্ষণ দ্বারা আবদ্ধ হতে পারবে, এই সংখ্যা আনলিমিটেড না, এই সংখ্যা লিমিটেড। অর্থাৎ সবার সাথে সবাই আকর্ষণে আবদ্ধ হতে পারবে না, কারণ আমরা আগেই বলেছি যে যতই ভর সংখ্যা বাড়তে থাকে ততই নিউক্লিয়াসের আয়তন বাড়তে থাকে, আর আয়তন বাড়া মানে হচ্ছে ব্যাসার্ধ বাড়া, আর ব্যাসার্ধ বাড়া মানে হচ্ছে নিউক্লিয়ন টু নিউক্লিয়ন ডিস্টেন্স বৃদ্ধি পাবে। ফলে কাছাকাছি যারা আছে তাদের মধ্যে তারা আকর্ষণ শো করতে পারবে, কিন্তু যারা অনেক দূরে সরে যায়, একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে চলে যায়, তখন তাদের মধ্যে কুলম্ব বিকর্ষণ বল ঠিকই বিদ্যমান থাকে, কারণ কুলম্ব বিকর্ষণ বলের রেঞ্জ নিউক্লিয়ার শর্ট রেঞ্জের চেয়ে আরো অনেক বড়। ফলে দেখা যায় যে যদি যদি আমরা ভর সংখ্যা বাড়াইতে থাকি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ে না, কারণ তারা কি হলো, কিছু একটা সমস্যা হইতে পারে মনে হয়। কতগুলো নিউক্লিয়নের সাথে একটা নিউক্লিয়ন বন্ধনে আবদ্ধ হইতে পারবে সেই সংখ্যাটা সীমিত, এবং এই সীমিত হওয়ার কারণে, কারণ যদি ধরে নিলাম মনে হয় 10 বা তারও কিছু বেশি হতে পারে, 20-এর কাছাকাছি হতে পারে, তাহলে 20টা পর্যন্ত যদি হয়, এখন যদি 21টা হয়ে যায় প্রোটন, তাহলে আর তারা বাকিগুলো আর 21তমটার সাথে আর আকর্ষণে বন্ধন যুক্ত হতে পারে। ইটস অ্যান এক্সাম্পল, আমি আমি কিন্তু এক্সাক্ট ডাটা এখানে বলতেছি না, এটা আবার ভুল ত্রুটি হলে
আমার দৃষ্টিতে দেখতে হবে, যদি কোনো পণ্ডিত ব্যক্তি এই ক্লাসটি ফলো করেন, কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়লে প্লিজ সংশোধন করে দিবেন। তো কতগুলো নিউক্লিয়নের সাথে একটি নিউক্লিয়ন আকর্ষণধর্মী বল দ্বারা আবদ্ধ থাকতে পারে তা সীমিত, লিমিটেড। একটি নিউক্লিয়ন নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ সকল নিউক্লিয়নের সাথে আবদ্ধ থাকতে পারে না, and that is known as the saturation property of nuclear force। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করি, যে এখানে আছে, এখানে যাদের কাছে কাগজ কলম আছে তারা ইকুয়েশনটা ডিরাইভ করতে পারো। মনে করি নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ন সংখ্যা A, ক্যাপিটাল A। যদি সকল নিউক্লিয়ন একে অপরকে আকর্ষণ করে তাহলে আকর্ষণকারী জোড়ার সংখ্যা হবে, দেখো AC2। এটা ম্যাথমেটিক্যাল ভাষা, ফ্যাক্টোরিয়াল A বাই A মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2। তাহলে এখন এইখান থেকে এটা একটা ফর্মুলা, তাহলে A ফ্যাক্টোরিয়াল মানে A ইনটু A মাইনাস 1 A মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এখানে দেওয়া হলো ডিভাইডেড A মাইনাস 2 এই যে এখানে দেওয়া আছে ইনটু 2। তাহলে A মাইনাস 2 A মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, উপরে রয়ে গেল A ইনটু A মাইনাস 2, নিচে হলো 2। তার মানে এটাকে আমরা একটু এই দিক সেদিক করে লিখতে পারি হলো A স্কয়ার বাই 2, যদিও এখানে থাকে যে A স্কয়ার মাইনাস A বাই 2, কিন্তু আমরা শুধু A স্কয়ার বাই 2 অংশটা রাখলাম এখানে। রাখলাম হচ্ছে এই যে এখানে রাখার কারণ হচ্ছে A স্কয়ার বাই 2, অর্থাৎ A এর সাথে আমরা সম্পর্কটা বের করব, অর্থাৎ বন্ধন শক্তি ইজ প্রপোর্শনাল টু A স্কয়ার। নেক্সট কে আমরা একটু ওইদিকে যাই। যারা যারা আসো, হ্যাঁ এই পেজটা আমাদের ভালো পেজ, এখানে সবাই ক্যামেরা খুলে মনোযোগের সাথে ক্লাস করছে, তোমাদেরকে অনেক সাধুবাদ জানাই, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ যে ইউ আর পার্টিসিপেটিং মাই ক্লাস। তো এইখানে দেখা যাচ্ছে বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি ইজ প্রপোর্শনাল টু A স্কয়ার, আর বন্ধন শক্তি বাই A, একটা A বন্ধন শক্তি নিচে নিয়ে গেলাম তাহলে প্রপোর্শনাল টু A। কিন্তু পরীক্ষার সাহায্যে দেখা যায় যে বন্ধন শক্তি ইজ প্রপোর্শনাল টু A। এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি ইজ প্রপোর্শনাল টু A। কিন্তু এইখানে এই ইকুয়েশন থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি বাই A ইজ প্রপোর্শনাল টু A। কিন্তু পরীক্ষার সাহায্যে পাওয়া গেছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি ইজ প্রপোর্শনাল টু A। তাহলে বন্ধন শক্তি সমান সমান সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠিয়ে দিই তাহলে একটা ধ্রুবক ইনটু A। তাহলে এখন এই ধ্রুবককে বন্ধন শক্তির নিচে নিয়ে যাওয়া হয়েছে আর ধ্রুবককে ডান পাশে রেখে দেওয়া হয়েছে। এখানে ইকুয়েশন তো এটা সরাসরি না করলে ওইভাবে বলা যাবে না, নিজেরা একটু কাগজ কলম সাথে নিয়ে দেখতে হবে। অর্থাৎ এখান থেকে যেটা আমরা পেলাম সেটা হলো সকল নিউক্লিয়াস একে অপরকে আকর্ষণ করে না, কারণ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সমান সমান ধ্রুবক। যদি সকল নিউক্লিয়াস একে অপরকে আকর্ষণ করত তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ক্রমশ বেড়েই যেত, কারণ যত নাম্বার বাড়বে তত তার শেয়ার বাড়বে, যত সংখ্যা বাড়বে প্রোটন নিউট্রনের সংখ্যা তত একজন সকলের সাথে পার্টিসিপেট করতে পারবে, ফলে তার এনার্জি বাড়বে। কিন্তু আমরা দেখতেছি যে না, প্রত্যেকটা নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি কত হবে সেটা নির্দিষ্ট। তার মানে পরে যদি নিউক্লিয়ন সংখ্যা বাড়েও তাহলে তার তাতে কিছু আসে যায় না। দ্যাট ইজ আমরা বলতে পারি যে সকল নিউক্লিয়ন একে অপরকে আকর্ষণ করে না। আমার এখানে একটু লেখায় ভুল হয়েছে, সকল নিউক্লিয়ন একে অপরকে আকর্ষণ করে না। তো এখানে আমরা তোমাদের জন্য এই চ্যাপ্টারের শেষে কয়েকটা গাণিতিক সমস্যা আমরা এখানে করার চেষ্টা করেছি। দুইটা আছে, আর একটা তোমাদের বাড়ির কাজের জন্য রেখে দেওয়া হয়েছে, সেটা তোমরা বাসায় বসে করার চেষ্টা করবা। এখানে দেখো এগুলা দিজ আর দ্য প্রবলেমস, এগুলো পরীক্ষায়ও আসে, সেখানে দেখেই করা হয়েছে। নিউক্লিয়াস, হিলিয়াম, অক্সিজেন, প্যারাস, আর্সেনিক, তারপরে আছে হচ্ছে কপার এবং ক্যালসিয়াম, 1 2 3 4 5 6টার ব্যাসার্ধ নির্ণয় করো। পরের ক্লাসটাতে পার্টিসিপেট করবা যদি খুব বেশি অসুবিধা না হয়। আর এরপরের ক্লাসগুলা দিনের বেলায় দেওয়া যায় কিনা, আমি দিনের বেলায় ক্লাস নিতে যেয়ে দেখেছি যে অনেককেই পাওয়া যায় না দিনের বেলায়, তারা বিভিন্ন রকম কাজে কর্মে ব্যস্ত থাকে। রাতে সবাই এসে মোবাইল হাতে নেয়, নেটওয়ার্কে থাকে, অনেকেই হয়তো ভাবে যে যেহেতু ক্লাসটা হচ্ছে একটু দেখি। আমার থিঙ্কিংটা ঠিক কিনা তোমরা একটু গ্রুপে এগুলো মেসেজ চালাচালি করে নিজেরা ঠিক করে নিও, যে দিনের বেলায় দিতে পারলেও আমি দিতে পারবো, কিন্তু আমার মনে হয় সেই ক্ষেত্রে উপস্থিতি অনেকটা কমে যাবে। যাই হোক, তো এই ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আর সমান আর নট এ টু দি পাওয়ার 1/3, আর আর নট এর মান 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 এ টু দি পাওয়ার 1/3 ফার্মি, 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। তো 15 বাদ দিলে এটাকে লেখা যায় হলো ফার্মি। তাহলে এখন এই ফর্মুলার মধ্যে বসানোর পরে যা আসতেছে, হিলিয়াম নিউক্লিয়াসের ব্যাসার্ধ 1.4, হিলিয়ামের এ হচ্ছে 4, 4 ইন্টু 1/3 ফার্মি, অর্থাৎ 2.22 ফার্মি। দেখো অক্সিজেন নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 1.4 ইন্টু, দেখো এইদিকে আমি কয়েকটাই দেওয়া হয়েছে, এই পাশে কারা কারা আছে একে একটু দেখে আসি। অনেকেই আছে কিন্তু সাইলেন্ট, মানে অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানে তাদের ক্যামেরা অফ করা আছে,
সেই জন্য তারা কারা তাদেরকে ঠিক মতো আইডেন্টিফাই করা যাচ্ছে না। এখানে আছে সেলিনা, আছে হচ্ছে রিফা, আছে হচ্ছে রকিব, আর এই মেয়েটার নাম কি বুঝতেছি না, রোমানা আছে। তোমাদের সবাইকেই আহ, আহ, ঠিক আছে, কৃতজ্ঞতা জানিয়ে আবার প্রায় শেষের পথে চলে আসছি আমরা একটা ক্লাসে। দেখো এখানে অক্সিজেনের 16, এখানে এর জায়গায় 16, প্যারাসের জায়গায় 56, এখানে 56, এখানে একটু মিস্টেক আছে, 1 চলে আসছে একটা, এটা থাকবে না। আর 75 এখানে জাস্ট 75, কপার হচ্ছে 64, এখানে 64, এটা ভুলে আসছে, এখানেও 40 এর জায়গায় 1 একটা এডিশনাল চলে আসছে, আই এম সরি। এগুলা প্রিন্টিং মিস্টেক, মানে এগুলা লিখতে। অ্যানাদার ম্যাথমেটিক্যাল প্রবলেম, 35 ক্লোরিন নিউক্লিয়াসের বন্ধন শক্তি 289 মেগা ইলেকট্রন ভোল্ট, নিউক্লিয়াসটির ভর নির্ণয় করো। তাহলে এখানে আমরা এখানে ভর নির্ণয় করার চেষ্টা করছি, বাইন্ডিং এনার্জি ডেল্টা এম সি স্কোয়ার, ডেল্টা এম ইজ ইকুয়াল জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম এম ইন্টু সি স্কোয়ার। দ্যাট ইজ বাইন্ডিং এনার্জি সি স্কোয়ার কে এই পাশে নিয়ে আসছি, তাহলে জেড এমপি এম মাইনাস জেড এম এন মাইনাস এম 35 ক্লোরিন লেখা আছে। আমরা এটা বের করতে চাই, যে এই জিনিসটা বের করতে, মাস এখানে বলা আছে নিউক্লিয়াসটি ভর নির্ণয় করো, দ্যাট ইজ মাস ক্লোরিন 35 জেড এমপি এ মাইনাস জেড এম এন মাইনাস বাইন্ডিং এনার্জি পার সি স্কোয়ার। এখন এই মানগুলি বসানোর পরে যে রেজাল্ট আসলো সেটা হচ্ছে 34.969320 এম, এবং এই অ্যাটমিক অর নিউক্লিয়ার ডাইমেনশনে দশমিকের পরে 2 ঘর নিতে হবে, এই ধরনের ইয়েটা নাই। আমাদেরকে যত বেশি সংখ্যক নেওয়া যায় ততই আমাদের রেজাল্ট একুরেট হবে। আর একটা এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, প্রদত্ত আইসোটোপগুলির বন্ধন শক্তি এবং প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি নির্ণয় করো। এখানে এই যে নিকেল, তারপরে কপার এবং জিঙ্ক, এদের প্রত্যেকের ভর যথাক্রমে দেওয়া আছে এবং নিউট্রন এবং প্রোটনের ভরও এখানে দেওয়া আছে। এই গিভেন ডাটা ব্যবহার করে আমাদের এখানে যে প্রবলেমটা আছে, এটার প্রতিটি প্রদত্ত আইসোটোপগুলোর বন্ধন শক্তি এবং প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি নির্ণয় করবো। তো যারা আসো এখন, আশা করি পরের ক্লাসেও থাকবো, এবং তারপরে আরো ভালো ভালো ক্লাস আছে আমাদের পুরো কোর্সে। আমরা উইদিন 15 ক্লাস উই উইল ট্রাই টু কভার হোল কোর্স উইদিন 15 ক্লাসে। আমি আমি তোমাদেরকে আহ্বান জানাবো প্রত্যেকেই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবা। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই যে, আমার সময় প্রায় শেষের দিকে চলে আসছে মিটিং এর, এই জন্য যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসে এখানে শেষ করছি। আবার পরের ক্লাসে অংশগ্রহণ করবার আহ্বান জানাই। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ এভরিবডি।